কেন্দ্রীয় কারাগার 2-এ মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন মারা গেছেন। দর্শক, এই ফাঁসির মঞ্চে মুজাফফর হোসেনকে আজ রাতে ফাঁসি দেওয়া হয় এবং মুজাফফর হোসেন মৃত্যুর আগে অনেক রহস্য উন্মোচন করে গিয়েছে রিমান্ডে। এদিকে আজ রাতে ফাঁসি কার্যকর হয়েছে জিয়াউর রহমান মামলার প্রধান আসামি মুজাফফরের। মুজাফফর সর্বশেষ একটি জবানবন্দি দেয়, সরাসরি জামাতে আমিরের নাম স্বীকার করে জামাতে আমির আটক হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। এরই মধ্যে গা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছেন ৪৫ বছর পর গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। উনি হয়তো মনে করেছিলেন এমন একটা জায়গায় খবর দেব যেন তালাশ করে না পায়। হত্যাকাণ্ডের সাথে মেজর জেনারেল মঞ্জুরের স্ত্রীও কিন্তু জড়িত ছিল, তিনি জানতেন সবকিছু। একই সঙ্গে তাকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বর্তমানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ থেকে এমন কিছু তথ্য ও উপাত্ত বেরিয়ে আসতে শুরু করেছে যা জিয়া নিহত হবার পেছনে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করছে। মুজাফফর ধরা পড়ায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিষয়টির আবার চাঞ্চল্য সৃষ্টি করেছে, কিন্তু আসল রাঘব বোয়ালদের কোনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। আন্তর্জাতিকভাবে কারা জড়িত ছিল, জাতীয় পর্যায়ে কারা জড়িত ছিল। জিয়াউর রহমানের মামলায় যারাই জড়িত ছিল সবার নাম এবার প্রকাশ্যে আসে। আজকে মুজাফফর হোসেনের শাস্তি কার্যকর হয় এবং মুজাফফর হোসেন শেষবারের মতো একটি জবানবন্দি দিয়ে গিয়েছে এবং এই জবানবন্দিতে সবার নাম প্রকাশ্যে আছে, সবাই গ্রেপ্তার হয়। দর্শক শ্রোতা, এই ঘটনার সাথে অনেকে জামাতে আমিরকেও ইনভলভ করছে এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে এই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলা নিয়ে তুলপাড় পরিস্থিতি চলছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মুজাফফরের জবানবন্দি বা মুজাফফরের অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির ঘটনা সবকিছুই দেখাবো এই একটি ভিডিওতে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের একজন আলোচিত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বর্তমানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ থেকে এমন কিছু তথ্য ও উপাত্ত বেরিয়ে আসতে শুরু করেছে যা জিয়া নিহত হবার পেছনে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করছে। আগের ভিডিওগুলোতে আমরা দাবি করেছিলাম জিয়া নিহতের পেছনে সরাসরি জড়িত ভারত। এবার একটু দেরিতে হলেও সেই দাবি অফিসিয়ালি সত্য হতে চলেছে। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে মুজাফফরকে আরও যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা গেলে জিয়া নিহতের অন্তরালে থাকা ভারতের অপকর্ম পরিপূর্ণভাবে উন্মোচিত হতে পারে। 1981 সালে 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সংঘটিত রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ভারতের র কর্তৃক নিহত হবার ঘটনা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি টার্নিং পয়েন্ট ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশীয় ভূ রাজনীতির এক গভীর ও সুদূরপ্রসারী কৌশলগত সমীকরণের অংশ। দীর্ঘ 4.5 দশক ধরে জিয়া নিহত হবার পেছনে মূল মাস্টারমাইন্ড এবং নেপথ্য কুশীলবদের পরিচয় নিয়ে ধোঁয়াশা ও রহস্যের পাহাড় জমেছে। তবে সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক মামলার 6 নম্বর পলাতক আসামি এবং তৎকালীন মেজর মোজাফফর হোসেনের গ্রেফতারের পর পরিস্থিতি সম্পূর্ণ নতুন দিকে মোড় নিয়েছে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফরের জবানবন্দি ও তার পলাতক জীবনের রুটম্যাপ বিশ্লেষণ করলে প্রথম যে প্রশ্নটি সামনে আসে তা হল তার দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান। 1981 সালে 30 মে চট্টগ্রাম সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এবং বিদ্রোহের মূল নায়ক মেজর জেনারেল এম এ মঞ্জুরের মৃত্যুর পর জিয়া নিহত হবার পেছনে সরাসরি যুক্ত কয়েকজন কর্মকর্তা সুপরিকল্পিতভাবে সীমান্ত অতিক্রম করেন। আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর বিশেষ সূত্রে জানা গেছে মোজাফফর হোসেন জিয়া নিহত হবার পরপরই চট্টগ্রামের গহীন জঙ্গল এবং স্থানীয় কিছু দালালের নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘ সময় ধরে ছদ্মবেশে অবস্থান করেন এবং পরবর্তীকালে থাইল্যান্ডেও কিছু সময় কাটান। একজন রাষ্ট্রপতির ঘাতক এবং সেনাবাহিনীর তালিকাভুক্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও কিভাবে তিনি ভারতের মাটিতে দীর্ঘ সময় ধরে কোনো আইনি জটিলতা ছাড়াই অবস্থান করতে পারলেন তা নিয়ে গভীর ভূ রাজনৈতিক প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের গোয়েন্দা সংস্থা বা কোনো বিশেষ মহলের প্রচ্ছন্ন সহযোগিতা ও অর্থায়ন ছাড়া একজন দাগী সামরিক আসামির পক্ষে এত বছর ধরে
পরিচয় গোপন করে নিরাপদ আশ্রয় উপভোগ করা অসম্ভব। এই একটি কথাই প্রমাণ করে এসব ঘাতকরা ভারতের মদতেই এই মিশন পরিচালনা করতে পারে। অন্যদিকে মুজাফফরের এই দীর্ঘ ভারতীয় প্রবাস জীবনের পেছনের মদতদাতাদের খুঁজে বের করা গেলেই জিয়া নিহতের ঘটনায় বৈশ্বিক চক্রান্তের সুতাগুলো বেরিয়ে আসবে। জিয়া নিহত হবার পেছনে ভারতের সম্পৃক্ততার তত্ত্বটি বুঝতে হলে তৎকালীন আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট মূল্যায়ন করা জরুরি। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক আমূল পরিবর্তন আনেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সার্ক গঠন ও আঞ্চলিক ভারসাম্য। জিয়াউর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের উদ্যোগ নেন। ভারতের তৎকালীন নীতি নির্ধারকেরা একে দেখছিলেন ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে এই অঞ্চলে। মুজাফফর ধরা পড়ায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিষয়টির আবার চাঞ্চল্য সৃষ্টি করেছে, কিন্তু আসল রাঘব বোয়ালদের কোনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। আন্তর্জাতিকভাবে কারা জড়িত ছিল, জাতীয় পর্যায়ে কারা জড়িত ছিল এবং কারা এই ষড়যন্ত্রের ফাঁদ পাতে, কিভাবে এই কিছু সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে ভুল পথে ধাবিত করে, এই সমস্ত যে যারা নাকি কুশীলব, এই কুশীলবদের ব্যাপারে তেমন কোনো তদন্ত হয় নাই বা চেষ্টা করা হয়। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মৃত্যুর হত্যাকাণ্ডের ব্যাপারে বেসামরিক আদালতে কোনো মামলাও হয়নি, যেহেতু এটা সামরিক আদালতে এটার বিচার সমাপ্ত করা হয়েছে। মুজাফফর অবশ্যই যারা অভিযুক্ত হত্যাকারী তাদের মধ্যে একজন অন্যতম, এবং বিশ্বাস করে মানুষ যে তার কাছে অনেক তথ্য আছে, যেই তথ্যগুলি উদ্ঘাটিত হয় না। সুতরাং তার কাছ থেকে হয়তো অনেক কিছু জানা যাবে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কারা কারা এটার পিছনে ছিল। সুতরাং তাকে শুধু আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আবার তাকে শাস্তি দেওয়া হলো, এটা খুবই নগণ্য ব্যাপার। কিন্তু মেইন ব্যাপার হলো তার মাধ্যমে উদ্ঘাটন করা যে কারা এর পিছনে ছিল, কারা বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট, সর্বশ্রেষ্ঠ শাসক, বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্য ছিল যে তাকে আমরা পেয়েছিলাম প্রেসিডেন্ট হিসেবে, সেই ব্যক্তিটির হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে শুরু হোক, আবার নতুন করে তদন্ত করে ওই যারা পিছনে ষড়যন্ত্রকারী তাদেরকে বের করা হোক। এইটাই হয়তো জনগণের প্রত্যাশা। আমাদের সেনাবাহিনীর যারা মুক্তিযোদ্ধা, আমরা যারা তার সাথে যুদ্ধ করেছি, আমরাও চাই। যেভাবে জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয়, দিনটি ছিল 1981 সালের 30 মে, শুক্রবার ভোররাত। প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত। সন্ধে থেকেই চট্টগ্রামে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউসে রাত যাপন করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার রিপোর্টার হিসেবে কাজ করতেন হেলাল উদ্দিন চৌধুরী। তিনি জানান, ফজরের আজানের কিছু আগেই প্রচণ্ড গুলির আওয়াজ শুনতে পান তারা। সকাল হওয়ার আগেই তিনি আরেকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সার্কিট হাউসের দিকে রওনা দেন। তবে সার্কিট হাউসের প্রধান ফটকে দেখতে পান প্রচুর সেনা সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা বেশ কিছুটা দূরে অপেক্ষা করছিলেন। সেদিনের কথা স্মরণ করে মিস্টার চৌধুরী বলেন, কিছুক্ষণ পর যখন সার্কিট হাউসে প্রবেশের চেষ্টা করলাম, তখন আর্মির একটা গ্রুপ আসলো, এসে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এর মধ্যেই আমরা জেনে গেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার বিশ্বস্ত বেশ কিছু সেনা সদস্য বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন। ভোর 4টার দিকে অফিসাররা অতর্কিতে সার্কিট হাউসে আক্রমণ করে। জুনিয়র অফিসাররা নিজেরাই দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে সার্কিট হাউসে রকেট লঞ্চার নিক্ষেপ করে। পরে এক গ্রুপ গুলি করতে করতে ঝড়ের বেগে সার্কিট হাউসে ঢুকে পড়ে। গুলির শব্দ শুনে জিয়া রুম থেকে বের হয়ে আসেন এবং কয়েকজন অফিসার তাকে ঘিরে দাঁড়ায়। ওই সময় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে জিয়া কোথায় বলে সিঁড়ি বেয়ে উপরে আসে এবং পলকেই গজখানেক সামনে থেকে 28টি গুলি জিয়ার উপর চালিয়ে দেন। অন্তত 20টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। সকালের আলো ফোটার আগেই জিয়াউর রহমানের মরদেহ সরিয়ে ফেলা হয়। সার্কিট হাউস থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় নিয়ে তাকে দাফন করা হয়। বিএনপির সে সময়ের এক ছাত্র নেতা জানান যে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নেওয়ার আগে পর্যন্ত চট্টগ্রামের বিএনপির নেতাদের মধ্যে ছিল আতঙ্ক। শহরের পরিস্থিতি ছিল থমথমে। তিনি জানান, তারা গিয়ে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।
তিনি বলছিলেন, ইতিমধ্যে খবর হলো জিয়াউর রহমানকে কবর দেওয়ার জন্য রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। সামরিক বাহিনীর লোকরা ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরও কেউ কেউ গিয়েছিল। সাংবাদিকরা সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটিও ঘিরে রাখে সেনাবাহিনীর কিছু সদস্য। চট্টগ্রামে জিয়াউর রহমানের যাওয়ার খবরটি ছিল পূর্ব ঘোষিত, কিন্তু তার হত্যাকাণ্ডের খবরটি ছিল আকস্মিক। কারা এই হত্যার সাথে জড়িত এবং কেনই বা ঘটেছিল হত্যাকাণ্ড, সে সম্পর্কে সবাই তখন একরকম অন্ধকারে। তবে দিনের শুরুতেই একটি নাম সবার সামনে চলে এলো, জেনারেল এরশাদ। সেনাবাহিনীতে জিয়াউর রহমান সবচেয়ে বেশি বিশ্বাস করতেন দুইজন মানুষকে। একজন হলেন জেনারেল মঞ্জুর এবং আরেকজন হলেন জেনারেল এরশাদ। এরশাদের কুটচালে মঞ্জুরের সাথে জিয়ার দূরত্ব তৈরি হতে থাকে এবং এরশাদ হতে থাকেন জিয়ার প্রিয়ভাজন এবং অত্যন্ত বিশ্বস্ত। এজন্যই এরশাদকে জিয়াউর রহমান সেনাপ্রধান পদে নিযুক্ত করেন। সেনাপ্রধান হওয়ার পর এরশাদ জিয়ার সাথে পরিকল্পনা করে মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাহিরে স্টাফ কলেজে বদলির ব্যবস্থা করেন। জিয়াউর রহমানের এমন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মঞ্জুর। কিন্তু জিয়াউর রহমানের হত্যার পর পুরো গল্পটা সাজানো হয় মঞ্জুরকে ঘিরে। জেনারেল এরশাদ ক্ষমতার লোভে হত্যার দায় ফেলে মঞ্জুরের ঘাড়ে। এরশাদ মঞ্জুরকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন। মঞ্জুর বুঝতে পারেন আত্মগোপন করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। অবশেষে মঞ্জুরকে পুলিশ গ্রেপ্তার করে ফটিকছড়ির এক চা বাগানে। মঞ্জুর ও তার স্ত্রী তখন তাদের ছোট বাচ্চাদের খাওয়াচ্ছিলেন। তখন এরশাদের অনুগত সেনা সদস্যরা এসে মঞ্জুরের হাত ও চোখ বেঁধে জোর করে আর্মি ভ্যানে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সাজানো গল্পটা প্রায় শেষ। এরশাদের অনুগত সৈন্যরা সাধারণ সৈনিকদের নির্দেশ দেয় মঞ্জুরকে নিজের হাতে হত্যা করতে, তবে কেউ রাজি হয়নি। অবশেষে এক অফিসার খুব কাছ থেকে মঞ্জুরের মাথার পেছন থেকে একটি গুলি করে মঞ্জুরকে হত্যা করে। বাংলাদেশ সরকার পরদিন বিজ্ঞপ্তি দিয়ে জানায় মঞ্জুর তার নিজের ক্যান্টনমেন্টের ক্ষুব্ধ সৈনিকদের হাতে নিহত হয়েছেন। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের বিচার করা হয় মাত্র 18 দিনে এবং ফাঁসি দেওয়া হয় 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকে, যাদের জিয়া হত্যার সাথে কোনো রকমের সংযোগ ছিল না। মঞ্জুর ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্মার্ট অফিসার। তিনি 1971 সালে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান করেন। তার মতো একজন স্মার্ট অফিসার বোকার মতো সুদূর চট্টগ্রামে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবেন, এটা বিশ্বাসযোগ্য কথা না। জেনারেল জিয়া ও জেনারেল মঞ্জুর মারা গেলেন, ফাঁসির কাস্টে ঝুললেন 13 জন প্রভাবশালী মুক্তিযোদ্ধা অফিসার। ব্যাস, রাস্তা ফাঁকা। এটা শুনে আপনি মোটেই অবাক হবেন না যে জেনারেল এরশাদ 1983 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান। 1981 সালের মে মাস, সদ্য স্বাধীন হওয়া একটি দেশ যখন চরম অভাব আর অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই স্বাধীন বাংলাদেশের আকাশে ঘনিয়ে আসে এক ভয়ঙ্কর কালো মেঘ। দিনটি ছিল 30 মে। চট্টগ্রামের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মুষলধারে বৃষ্টি, সাথে চারপাশ কাঁপিয়ে বইছিল কাল বৈশাখীর দমকা হাওয়া। কালঘাম আর রক্তে ভেজা সেই ভয়াল রাতে পাহাড়ের চূড়ায় অবস্থিত চট্টগ্রামের সার্কিট হাউসের ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে হঠাৎই গর্জে উঠেছিল ঘাতকের চাইনিজ এসএমজি। আর সেই সক্রিয় অস্ত্রের টানা 28টি বুলেটে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই কালো রাতের ভয়ঙ্কর ও লোমহর্ষক সত্য নিজ মুখে স্বীকার করে নিল খোদ ঘাতক মেজর মোজাফফর। কেন সেই নিজের হাতে দেশের জনপ্রিয় এই রাষ্ট্রপতিকে শহীদ করেছিল? দীর্ঘ 40 বছর সে কোথায় ছিল, কিভাবে নিজেকে লুকিয়ে রেখেছিল? এর নেপথ্যে কি কেবলই উগ্র বামপন্থী আদর্শের ক্ষোভ ছিল, নাকি পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র? জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর ও রহস্যময় এই অধ্যায়ের আদ্যপ্রান্ত জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনা শুরু 1981 সালের 30 মে রাতের একেবারে শেষ প্রহরে। চারপাশ সুনসান নীরবতা ঢাকা। বৃষ্টির একটানা শব্দ আর বাতাসের গর্জন ছাড়া বাইরে আর কোনো কোলাহল নেই। এমন সময় চট্টগ্রামের নির্জন রাস্তায় এসে থামল সেনাবাহিনীর কয়েকটি পিকআপ জিপ। তাদের গন্তব্য চট্টগ্রাম সার্কিট হাউস। সার্কিট হাউসের পাহারায় থাকা পুলিশ ও প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যরা তখন সারাদিনই ডিউটি এবং ঝড় বৃষ্টির ক্লান্তি নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই একটি পিকআপ থেকে এক লেফটেন্যান্ট কর্নেলের কাঁধে থাকা রকেট লঞ্চার থেকে ছোড়া হলো প্রথম গোলা। লক্ষ্যভ্রষ্ট সেই রকেটটি সার্কিট হাউসের ছাদের একাংশে মুহূর্তে উড়িয়ে দিয়ে এক বিকট শব্দ তৈরি করলো। পরক্ষণে আরেক মেজর লঞ্চার থেকে ধেয়ে আসা দ্বিতীয় আঘাতটি সরাসরি আছড়ে পড়ল সার্কিট হাউসের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে। এর পরপরই শুরু হলো বৃষ্টির মতো সাব মেশিন গানের গুলি শব্দ। আক্রমণকারীদের মূল লক্ষ্যই ছিল পাহাড়ে থাকা পুলিশ ও পিজিআর সদস্যদের মনে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করে তাদের পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়া। আকস্মিক এই ভয়াবহ হামলায় প্রহরীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েন।
তীব্র প্রতিরোধের চেষ্টা করলেও ভারী অস্ত্রের সামনে তা বেশিক্ষণ টেকেনি। অনেকেই বাধ্য হয়ে অস্ত্র ফেলে মাটিতে শুয়ে পড়েন, কেউ কেউ অন্ধকারের বুকে হেঁটে জীবন বাঁচানোর চেষ্টা করেন। পিজিআর সদস্যরা মূল ভবনের দরজা থেকে পাল্টা প্রতিরোধের চেষ্টা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা জিয়াউর রহমানের মামলার বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং মেজর জিয়াউর রহমানকে নিয়ে আপনার মন্তব্য কী, এবং এই মুজাফফর হোসেনের বিষয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।